ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 7 নম্বর ক্লাস 6 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমাদের 5খানা ক্লাস হয়ে রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের সিডিপির যে মূল বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 25খানা প্রশ্ন এবং তার সাথে সাথে আমাদের বেসিক কিছু কিছু ধারণা আমরা কিন্তু আজকে আলোচনা করব। চলো শুরু করি। সামনে যাদের টেট পরীক্ষা 24-এর টেট, এছাড়াও যাদের স্কুল এসআই বা আপার প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু সিডিপি একটি গুরুত্বপূর্ণ একটা অংশ হতে চলেছে। সেই পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে 24-এর টেট এবং এসআই পরীক্ষা, স্কুল এসআই এর ক্ষেত্রে বলছি, আমাদের সিডিপি কিন্তু সেখানে একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেজন্য আমি বারবার বলছি যে আমাদের ক্লাসগুলো ভালো করে দেখো। আস্তে আস্তে তোমাদের ধারণা যেটা তৈরি হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তী ডব্লিউবি টেট বা এই ধরনের পরীক্ষায় কিন্তু তোমাদের খুবই উপকার হবে। চলো শুরু করি। আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপেও কিন্তু আমাদের পরীক্ষা প্রস্তুতি 2024 ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই টিডব্লিউএস একাডেমি অ্যাপ যাদের নেই তারা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই যে সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা পরিচালিত হন। সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা পরিচালিত হন? ব্যক্তিগত প্রেরণা, সামাজিক প্রেরণা, অভ্যন্তরীণ প্রেরণা নাকি বাহ্যিক প্রেরণা? সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা পরিচালিত হন? উত্তর করবে সবাই। আমি আগের দিনও বলেছিলাম যে আজকেও যেটা বলছি যে 25খানা প্রশ্ন আমাদের এখানে রয়েছে, সেই 25খানা প্রশ্ন তোমরা উত্তর করার চেষ্টা করবে। যেখানে দেখবে তোমাদের আটকে যাচ্ছে সেই জায়গাটা ভালো করে বুঝে তারপরে উত্তর করার চেষ্টা করবে। সিডিপি যে উত্তরগুলো করার নিয়ম হচ্ছে সেগুলো মুখস্থ বিদ্যা নয়, একদম ধরে ধরে বুঝে শুনে উত্তর করার চেষ্টা করতে হবে। ভুল হোক সমস্যা নেই, কিন্তু আমরা যেভাবে উত্তর করি ঠিক সেভাবে উত্তর করার চেষ্টা করার প্রচেষ্টা তোমাদের মধ্যে কিন্তু থাকতে হবে। দেখো, সৃজনশীল ব্যক্তিরা কোন প্রেরণার দ্বারা পরিচালিত হয়? ব্যক্তিগত প্রেরণা, সামাজিক প্রেরণা, অভ্যন্তরীণ প্রেরণা নাকি বাহ্যিক প্রেরণা? কোন প্রেরণার দ্বারা পরিচালিত হয় সৃজনশীল ব্যক্তিরা? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে অভ্যন্তরীণ প্রেরণা। অভ্যন্তরীণ প্রেরণার দ্বারা সৃজনশীল ব্যক্তিরা তারা প্রেরণা পায়, যার ফলে কিন্তু নতুন মানে কাজে নতুনত্ব আনতে সাহায্য করে। একটা কাজকে সৃজনশীল ব্যক্তিরা যদি তারা ভিতর থেকে চিন্তা না করতে পারে, তারা এই কাজটাকে কিভাবে অন্যদের থেকে, অন্য 100 জনের থেকে কিভাবে আলাদা করে করা যায়, সেই চিন্তা যদি তাদের মধ্যে আসে, সেটা কিন্তু এক প্রকার আভ্যন্তরীণ প্রেরণা, যে এই কাজটা আমার মতো করে কিভাবে সমাজের সামনে একটা নতুনত্ব রূপে তুলে ধরা যায়। 2 নম্বর দেখো, শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ। শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করে, শিক্ষার্থীকে উদ্দীপিত করে, এটি উদ্দেশ্যমূলক আচরণ। উপরের সবগুলি কোনটি উত্তর হবে? শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করে, শিক্ষার্থীকে উদ্দীপিত করে, এটি উদ্দেশ্যমূলক আচরণ নাকি উপরের সবগুলি? শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করে, শিক্ষার্থীকে উদ্দীপিত করে নাকি উদ্দেশ্যমূলক আচরণ? উপরের সবগুলি কি হবে? ভালো করে পড়ে উত্তর করবে। সবটা সব সেন্টেন্স গুলো পড়ার চেষ্টা করবে, তারপরে কিন্তু উত্তরের দিকে যাবে। একদমই একটা বা দুখানা স্টেটমেন্ট পড়ে কখনোই উত্তরের দিকে দাগানো উচিত নয়। উত্তর কি হবে? উত্তর হবে, দেখো এখানে হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ। শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করে, প্রেরণাযুক্ত আচরণ শিক্ষার্থীর প্রেরণা সৃষ্টি করবে, শিক্ষার্থীকে কোনো কাজে উদ্দীপিত করে, এটি একটি উদ্দেশ্যমূলক আচরণ, অর্থাৎ উদ্দেশ্য ভিত্তিক কিন্তু প্রেরণাযুক্ত আচরণ হয়ে থাকে। মনে করো যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব, এটা আমার একটা প্রেরণা যদি হয়, তাহলে এটা আমাদের পড়ার প্রতি প্রেরণা সৃষ্টি করবে এবং আমাকে পড়তে আরো উদ্দীপিত করবে, এবং এই উদ্দেশ্য যে আমার রেজাল্ট ভালো করতে হবে, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে থাকবে। অর্থাৎ এটা একটা প্রেরণা, শিক্ষার্থীর প্রেরণাযুক্ত আচরণ। এই তিন ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। 3 নম্বর দেখো, নিচের কোনটিকে শিখনের প্রেরণা সাধারণ নীতি বলা যায়? নিচের কোনটিকে শিখনে সাধারণ নীতি বলা যায়? শিখনে প্রস্তুতির নীতি, আগ্রহ বজায় রাখার নীতি, শিখনে সক্রিয় অংশগ্রহণের নীতি। উপরের সবগুলি কোনটিকে শিখনে প্রেরণা সাধারণ নীতি বলা যায়?
উত্তর করবে সবাই। নিচের কোনটিকে শিখনে প্রেরণার সাধারণ নীতি বলা যায়? শিখনে প্রস্তুতির নীতি, আগ্রহ বজায় রাখার নীতি, শিখনের সক্রিয় অংশগ্রহণের নীতি। নিশ্চয়ই তোমরা পড়ে বুঝতে পারছো যে উত্তর কোনটা হবে, উত্তর কোন দিকটা হবে। যে শিখনে প্রেরণার সাধারণ নীতি বলা যায়, যেটা হচ্ছে উপরের সবগুলি হবে। কারণ শিখনে প্রস্তুতির নীতি, প্রেরণার সাধারণ নীতি বলা যায় যে আগ্রহ বজায় রাখার নীতি, আগ্রহ বজায় থাকবে, এবং শিখনের সক্রিয় অংশগ্রহণের নীতি। দেখো, আমার যদি কোনো শিখনে যদি আমার প্রেরণা না আসে, এইটা শেখার প্রতি যদি আমার কোনো ইন্টারেস্ট না আসে, তাহলে আমার কি হবে, সেখানে প্রস্তুতির নীতি ঘাটতি থেকে যাবে, আগ্রহ ধরে রাখা যাবে না, এবং সক্রিয় অংশগ্রহণ কিন্তু করা যাবে না। শিক্ষার্থী ক্লাসে দেখবে যে যদি আমরা কোনো অ্যাক্টিভিটি বেস বা মনে করো যে খেলাধুলার বিষয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা কিন্তু সক্রিয় অংশগ্রহণ করে, তাদের আগ্রহ বজায় থাকে, তারা সক্রিয় অংশগ্রহণ করে, এবং এটা হচ্ছে তাদের একটা প্রেরণার সাধারণ নীতি, শিখনে প্রেরণার সাধারণ নীতি। যদি শিখনের ক্ষেত্রে আমার প্রেরণাই না জাগে, তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমাদের মধ্যে দেখা যাবে না। 4 নম্বর দেখো, গণিতের ক্ষেত্রে অক্ষমতাকে কি বলা হয়? এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং আমিও প্র্যাকটিসও করিয়েছি, যে গণিতে অক্ষমতার ক্ষেত্রে কি বলা হবে? ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এবং ডিসগ্রাফিয়া এবং ডিসকার্ড, কোনটা হবে? গণিতের ক্ষেত্রে অক্ষমতা কে কি বলা হবে? গণিতের ক্ষেত্রে অক্ষমতাকে বলা হবে, দেখো, ডিসক্যালকুলিয়া বলা হবে এটা। ডিসলেক্সিয়া হলো যে পড়ার ক্ষেত্রে অসুবিধা। আমরা একটু দেখে নিই যে ডিসলেক্সিয়া যেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে অসুবিধা, দেখা যায় এই ধরনের শিক্ষার্থীরা একই শব্দ চিনতে, উচ্চারণ, সাদৃশ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। যে ডিসলেক্সিয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে যেহেতু সমস্যা, একই শব্দ চিনতে, উচ্চারণে, সাদৃশ্যের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করে। এরা ধীর গতিতে পড়তে সক্ষম হয় এবং অনুচ্ছেদ পড়তে এবং পড়ার বিষয়কে স্মৃতিতে ধারণ করতে সমস্যার সম্মুখীন হয়। ডিসলেক্সিয়া আক্রান্ত যারা, তারা অনুচ্ছেদ পড়তে এবং পড়ার বিষয়কে স্মৃতিতে ধারণ করতে এবং পড়ার ক্ষেত্রে তো তাদের বিভিন্ন বিভ্রান্তি দেখা যায়, যে একই শব্দ চিনতে, পড়তে, উচ্চারণ করতে কিন্তু সমস্যা দেখা দেয়। ডিসগ্রাফিয়া হচ্ছে যে এটা লেখার ক্ষেত্রে একটা অক্ষমতা, যে এটা সঠিকভাবে শব্দ গঠন করতে সক্ষম নয়, ব্যাকরণগত দিক থেকেও দুর্বল থাকে, এবং লেখার ক্ষেত্রে অধিকাংশ সময় বানান ভুল থাকে, অস্পষ্ট উচ্চারণ, উল্টো ভাবে লেখা, এক্ষেত্রে কিন্তু দেখা যায়। যে ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে লেখার অক্ষমতা, যেটা সঠিক শব্দ গঠন করতে ব্যাকরণগত তো ভুল থাকেই, এছাড়া লেখার ক্ষেত্রে বানান ভুল দেখা যায়, অস্পষ্ট উচ্চারণ, উল্টোভাবে লেখা, এগুলো দেখা যায়। দেখে লেখার ক্ষেত্রেও কিন্তু ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে দেখে লেখার ক্ষেত্রেও কিন্তু অসুবিধার তারা সম্মুখীন হতে পারে হয়। এরা শব্দ গঠন, শব্দের মাঝে জায়গা বড় রাখা, ছোট বড় হরফ গুলিয়ে ফেলে, এইগুলো মানে ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে যত রকম ভাবে সমস্যা দেখা যায়, সবই কিন্তু ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে দেখা যায়। ডিসক্যালকুলিয়া হলো গণিত শিক্ষার ক্ষেত্রে অক্ষমতা, যেটা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, যে গণিতের সাধারণ বিষয়কে এরা মনে রাখতে পারে না, সংখ্যা বিন্যাস, চিহ্ন ব্যবহারে আরো বিভ্রান্তি হয় এবং উল্টো ভাবে ব্যবহার করে, এরা বিমূর্ত ধারণা গঠনে অক্ষম হয়। এটা কিন্তু অঙ্ক বা ম্যাথমেটিক্স বা লজিক্যাল এটা সমাধান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে এটা বিমূর্ত ধারণা গঠনে অক্ষম হয়। এই বিমূর্ত অঙ্কের ক্ষেত্রে যদি বিমূর্ত ধারণা গঠনে অক্ষম হয়, সে কিন্তু প্রচন্ড বড় সমস্যার সম্মুখীন হয়। ডিসক্যালকুলিয়া হচ্ছে গণিত শিক্ষার ক্ষেত্রে এরকমই একটা অক্ষমতা, এরা গণিতের সংখ্যা ঠিকভাবে মনে রাখতে পারে না, চিহ্ন ব্যবহার এবং বিমূর্ত ধারণা গঠনে অক্ষম হয়। মনে মনে যে চিন্তা করার বিষয়টা, যে 2 আর 2 4 হয়, এই বিমূর্ত ধারণা যদি তার অসুবিধা হয়, সেটাকে কিন্তু গণিতের ক্ষেত্রে ব্যাপক একটা অসুবিধার সম্মুখীন দেখা যায়। 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চারে শিক্ষক হিসাবে আপনি কোন কৌশল অবলম্বন করবেন? মনে করো যে তোমার ক্লাসে যে প্রেরণা সঞ্চারক হিসাবে আপনি, শিক্ষক হিসাবে আপনি কোন ধরনের কৌশল অবলম্বন করবেন?
শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচালিত শিক্ষা উপকরণের ব্যবহার, আকর্ষণীয়ভাবে বিষয়বস্তু উপস্থাপন, ফিডব্যাক সরবরাহ করা, পুরস্কার ও লঘু শাস্তি, উপরের সবগুলি। কোনটি হবে উত্তর? শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চারক শিক্ষক হিসাবে, প্রেরণা সঞ্চারের শিক্ষক হিসাবে আপনি কোন কৌশল অবলম্বন করবেন? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে উপরের সবগুলি। এই যে উপরের সবগুলি, এটা হচ্ছে প্রেরণা সঞ্চারের শিক্ষক হিসাবে আপনি এই কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে সুবিধা হবে। শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষার্থীদের পরিচিতির যে শিক্ষা উপকরণ সেগুলো ব্যবহার করলে তারা শ্রেণীকক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। ফিডব্যাক সরবরাহ করা, অর্থাৎ ভার্চুয়ালি যেটা আমরা বলি যে প্রশংসা করা, যে খুব ভালো বলেছো, আজকে আজকে যেটা হচ্ছে না সেটা তুমি কালকে পারবে, বা আজকে তোমার জন্য নয়, বা এই ধরনের কিছু প্রশংসা। পুরস্কার ও লঘু শাস্তি, পুরস্কার লঘু শাস্তি, বকাবকি, মানে বকাবকি বলতে লঘু শাস্তি বলতে এমনই মাত্রাহীন নয়, একদম লঘু শাস্তি। এবং উপরের সবগুলো, এগুলি হচ্ছে প্রেরণা সঞ্চারের শিক্ষক হিসেবে আপনি এই কৌশলগুলি অবলম্বন করতে পারেন। 6 নম্বর দেখো, নিচের কোনটি প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে? প্রেরণা সৃষ্টিতে মানে নিজের মধ্যে যখন প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করবে কোনটি? বিষয়ের নতুনত্ব, বিষয়বস্তুর চাহিদা, মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি, উপরের সবগুলি। কোনটি প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে? কোনটি? তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারছো যে উত্তর কোনটি হবে। উত্তর হবে মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি। এটা কিন্তু প্রেরণা সঞ্চারে বাধা সৃষ্টি করে, প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। দেখা গেল যে কেউ খুব উদ্যমের সাথে পড়তে বসেছে, এমন সময় তার একটা মানসিক চাপ যেটা সে কল্পনা করতে পারেনি, এমন সময় তার একটা মানসিক চাপ যদি তার মধ্যে উপস্থিত হয়, বা দেখা গেল যে কেউ এসে এমন এক কথা বলে দিল, তার ফলে তার মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছে, তখন সে কিন্তু পড়ায় মন বসাতে পারবে না, বা পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তার মধ্যে প্রেরণার ঘাটতি দেখা যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবে। এই মানসিক চাপ সৃষ্টিকারী পরিস্থিতি শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। বিষয়ের নতুনত্ব, বিষয়বস্তুর চাহিদা, এগুলি কোনোটাই প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে না, কিন্তু মানসিক চাপ এমন একটি জিনিস যেটা প্রেরণা সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। প্রেরণা আমরা দেখিনি, প্রেরণা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, প্রেরণা করে মানে প্রেরণা ভাব কি, বা প্রেরণা দিয়ে আমরা অনেক প্রশ্নগুলো দেখেছি। সেখানে দেখো, প্রেরণা বৈশিষ্ট্য হচ্ছে চাহিদা বা অভাববোধ। প্রেরণা বিশেষভাবে একটি ব্যক্তিগত চাহিদা থেকে শুরু হয়, চাহিদা থেকেই কিন্তু প্রেরণা বা চাহিদা থেকেই কিন্তু অভাববোধ এটা তৈরি হয়। এই অভাববোধের ফলে ব্যক্তির চাহিদা সরাসরি উদ্দেশ্যমুখী আচরণ সৃষ্টি করতে পারে না। ব্যক্তির অভাববোধ তার মধ্যে এক ধরনের মানসিক অবস্থা অর্থাৎ তাড়নার সৃষ্টি করে। এই যে প্রথমে একটা ব্যক্তিগত চাহিদা তৈরি হলো, সেই চাহিদা থেকে তার মধ্যে ব্যক্তির মধ্যে একটা মানসিক অবস্থা অর্থাৎ তাড়না তৈরি হলো এই চাহিদার ফলে। তারপরে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং প্রেরণা হ্রাস বৃদ্ধি, এবং প্রেরণা পূর্ণ হওয়ার পর ব্যক্তির মধ্যে আরেকটি নতুন প্রেরণার উদ্ভব ঘটে, এবং প্রেরণার হ্রাস বৃদ্ধি হয়। এবং বাধ্যতামূলক ক্ষমতা, প্রেরণার একটি বাধ্যতামূলক ক্ষমতা থাকে যা ব্যক্তির চাহিদার প্রকৃতি ও লক্ষ্যবস্তুর দ্বারা নির্ধারিত হয়। প্রেরণা একটা বাধ্যতামূলক ক্ষমতা থাকে যা ব্যক্তির চাহিদার প্রকৃতি ও লক্ষ্যবস্তুর দ্বারা নির্ধারিত, অর্থাৎ দেখা গেল যার প্রতি এক প্রেরণার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওই বস্তুটা অর্জন করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা তার নিজের সক্ষমতা এবং লক্ষ্যবস্তু পাওয়ার যে একটা উপাদান, সেগুলোর মধ্যে কিন্তু প্রেরণা হ্রাস বৃদ্ধি বা বাধ্যতামূলক ক্ষমতার মধ্যে থাকে। ব্যক্তির জীবনে ভারসাম্য রক্ষা করা, প্রেরণা ব্যক্তির জীবনে ভারসাম্য রক্ষায় বিশেষভাবে সাহায্য করে। প্রেরণা ব্যক্তি জীবনে ভারসাম্য রক্ষায় সাহায্য করে, অর্থাৎ দেখা গেল যে আমার এই মুহূর্তে এই কাজ প্রয়োজন বা এই রেজাল্ট প্রয়োজন, বা আমার দেখা গেল যে এই মুহূর্তে আমার ওই জিনিসটা প্রয়োজন। এই যে প্রেরণা সৃষ্টি হচ্ছে, এই যে চাহিদা বা অভাববোধ থেকে তাড়নার সৃষ্টি হচ্ছে, তার ফলে আমরা লক্ষ্যভূমুখী যে আচরণগুলো করছি, এর ফলে কিন্তু আমরা লক্ষ্যবস্তু অর্জন করতে পারছি। এর ফলে আমাদের ব্যক্তি জীবনে কিন্তু ভারসাম্য রক্ষা হচ্ছে। দেখা গেল যে আমার মধ্যে শুধু চাহিদাই রয়েছে, প্রেরণার কোনো মানে তাড়না নেই, শুধু চাহিদাই রয়েছে, তাহলে কিন্তু আমাদের ব্যক্তি জীবনে ভারসাম্য রক্ষা থাকবে না। এটা গেল। 7 নম্বরটা দেখো, কোনটি সঠিক নয়? ভালো করে পড়ে উত্তর করবে। কোনটি সঠিক নয়?
নির্দিষ্ট প্রেরণা কেবল নির্দিষ্ট আচরণের শক্তি যোগায়। প্রেরণা শিখনের আভ্যন্তরীণ প্রভাবকারী উপাদান হিসেবে চিহ্নিত। প্রেরণা হলো নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ ব্যক্তির চাহিদার কোনো শেষ নেই। প্রেরণা ব্যক্তিকে মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করে। কোনটি সঠিক নয়, এখানে কি চেয়েছে ভালো করে লক্ষ্য করবে, যেটা সঠিক নয় চেয়েছে। লাস্টের দিক থেকে দেখি, প্রেরণা ব্যক্তিকে মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করে, সঠিক কথা। অর্থাৎ দেখা গেল যে আমার এক্ষুনি জব প্রয়োজন, জবের জন্য আমরা পড়াশোনা করছি, তারপরে রেজাল্ট বেরোলো বা তার ফলে বিভিন্ন প্রসেসিং এর পরে কিন্তু আমি জবটা পেলাম, তাহলে মানসিক চাপ হতে মুক্ত হতে সাহায্য করে। প্রেরণা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কারণ ব্যক্তির চাহিদার কোনো শেষ নেই। ব্যক্তির চাহিদার কোনো শেষ নেই, এটা আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি, অবশ্যই এটা সঠিক কথা, এটাও সঠিক। প্রেরণা শিখনে আভ্যন্তরীণ প্রভাবকারী উপাদান, শিখনের আভ্যন্তরীণ প্রভাবকারী উপাদান হিসেবে চিহ্নিত। অর্থাৎ প্রেরণা কোনো, দেখা গেল যে আমাকে ম্যাথমেটিক্স শিখতে হবে, তাহলে ম্যাথমেটিক্স এর জন্য যা যা প্রয়োজন তাইগুলো আমি শিখছি, অর্থাৎ আভ্যন্তরীণ উপাদান হিসেবে চিহ্নিত, এটাও সঠিক। কিন্তু নির্দিষ্ট প্রেরণা কেবল নির্দিষ্ট আচরণের শক্তি যোগায়, এটা সঠিক নয়। ওই লক্ষ্য বস্তুতে অর্জন ওই লক্ষ্যে যাওয়ার জন্য আনুষঙ্গিক সমস্ত লক্ষ্যগুলো অর্জন করতে আমার হবে, এটা প্রেরণার নীতি বলা যায়। তাই এইটা সঠিক নয়, অর্থাৎ উত্তর কি হবে, উত্তর হবে এটা। নির্দিষ্ট প্রেরণা কেবল নির্দিষ্ট আচরণের শক্তি যোগায়, এটা হবে উত্তর, এটা সঠিক নয়। 8 নম্বর দেখো, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের উদ্দেশ্য কি? প্রাথমিক শিক্ষায় যেখানে বাচ্চারা পড়াশোনা করে, সর্বজনীকরণের উদ্দেশ্যটা কি হবে? সর্বজনীকরণ মানে হচ্ছে যে সবার মধ্যে সবার সুযোগ করে দেওয়া, সবার অ্যাক্সেসের সুযোগ করে দেওয়া, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে প্রাথমিক শিক্ষায় আঙিনায় নিয়ে আসা। এই সর্বজনীকরণের উদ্দেশ্যটা কি? সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জাতীয় উৎপাদন বৃদ্ধি করা, জাতীয় সংহতিকে নিশ্চিত করা, উপরের সবগুলি কোনটি হবে সর্বজনীকরণের উদ্দেশ্য? উত্তর করবে সবাই, উত্তর হবে, দেখো উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ উদ্দেশ্য। সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রাথমিক শিক্ষার একটা লক্ষ্য বলা যায়। জাতীয় উৎপাদন বৃদ্ধি করা, জাতীয় সংহতিকে নিশ্চিত করা। আমাদের মতো এই বিশাল ভারতবর্ষে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে মিলেমিশে একসাথে বাস করি, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের জাতীয় সংহতিকে নিশ্চিত করা। 9 নম্বর দেখো, সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ কোন শিক্ষার্থী হয়? সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ, অর্থাৎ ফিলিংসটা সবচেয়ে বেশি থাকে সমস্যা সম্পর্কে, কোন শিক্ষার্থীর হতে পারে? সৃজনশীল শিক্ষার্থী, ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী, প্রতিভাবান শিক্ষার্থী, বিশেষ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী। সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ কোন শিক্ষার্থী হয়? উত্তর হবে, দেখো সৃজনশীল শিক্ষার্থী। সৃজনশীল শিক্ষার্থীরা সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ হয়। 10 নম্বর দেখো, প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে নিচের কোন কর্মসূচিটি গ্রহণ করা হয়নি? প্রাথমিক শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কোন কর্মসূচিটি গ্রহণ করা হয়নি? বয়স্ক শিক্ষা কর্মসূচি, সাক্ষরতা কর্মসূচি, প্রবহমান শিক্ষা কর্মসূচি, অপ্রথাগত শিক্ষা কর্মসূচি, কোনটি? উত্তর হবে, দেখো উত্তর হবে প্রবহমান শিক্ষা কর্মসূচি, এটা গ্রহণ করা হয়নি। বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সাক্ষরতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, অপ্রথাগত শিক্ষা কর্মসূচি এটা গ্রহণ করা হয়েছে। 11 নম্বর দেখো, বয়স্ক শিক্ষার অর্থ কি? বয়স্ক শিক্ষার অর্থ কি? নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, বয়স্কদের কার্যকারী স্বাক্ষর করে তোলা, সামাজিক শিক্ষা, উপরের সবগুলি। বয়স্ক শিক্ষার অর্থ কি? বয়স্ক শিক্ষার অর্থ কি? উত্তর হবে, দেখো উপরের সবগুলি।
উপরের সবগুলি হচ্ছে বয়স্ক শিক্ষার অর্থ, অর্থাৎ নিরক্ষর বয়স্ক ব্যক্তিদের স্বাক্ষর করে তোলা, বয়স্কদের কার্যকারী স্বাক্ষর করে তোলা, অর্থাৎ তারা যারা যাতে ব্যবহারিক জীবনে তাদের যে অর্জিত শিক্ষা সেটাকে কাজে লাগাতে পারে তার জন্য কার্যকরী স্বাক্ষর করে তোলা, জীবনে চলার পথে বিভিন্ন ধরনের যে মূল বেসিক জিনিসগুলো হিসাব নিকাশ থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো যাতে করতে পারে সেই কার্যকরী স্বাক্ষর করে তোলা, সামাজিক শিক্ষা সমাজে বসবাসের জন্য উপযুক্ত নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা। তারপরে দেখো শিশু শতকরা 75% মস্তিষ্কের বিকাশ কত বছর বয়সে সম্পন্ন হয়? শিশু শতকরা 75% মস্তিষ্কের বিকাশ কত বছর বয়সে সম্পন্ন হয়? শিশু শতকরা 75% মস্তিষ্কের বিকাশ কত বছর বয়সের মধ্যে সম্পন্ন হয়ে যায়? উত্তর হবে, দেখো উত্তর হবে 2 বছর বয়সে। 2 বছর বয়সের মধ্যে 75% মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয়। দেখো আর্নেস্ট জোনসের জীবন বিকাশের স্তর, আমরা যদি ডেভেলপমেন্ট স্টেজ গুলো দেখি, আর্নেস্ট জোনস মনোবিদ তিনি জীবন বিকাশের স্তরকে 4 ভাগে ভাগ করেছেন। 0 থেকে 5 বছর হচ্ছে শৈশব বছর, 5 থেকে 12 বছর বাল্যকাল, 12 থেকে 18 বছর কৈশোরকাল বলা হয় এবং 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক। আর্নেস্ট জোনসের জীবন বিকাশের স্তরের ভাগ এগুলো। রুশোর মতে, রুশো তার জীবন বিকাশের স্তরকে ভাগ করেছেন 1 থেকে 5 বছর হচ্ছে শৈশবকাল, যেখানে 0 থেকে 5 বছর আর্নেস্ট জোনসের শৈশবকাল, 1 থেকে 5 বছর রুশোর জীবন বিকাশের স্তর, 5 থেকে 12 বছর বাল্যকাল, 12 থেকে 15 বছর প্রাক কৈশোরকাল এবং 15 থেকে 20 বছর কৈশোরকাল বলা হয় রুশোর মতে। যেখানে আর্নেস্ট জোনস 12 থেকে 18 বছর কৈশোরকাল বলেছেন, সেখানে রুশো 12 থেকে 15 বছর প্রাক কৈশোর এবং 15 থেকে 20 বছর কৈশোরকাল, অর্থাৎ 12 থেকে তিনি 20 বছর পর্যন্ত কৈশোরকাল রেখেছেন, কিন্তু 12 থেকে 15 বছর প্রাক কৈশোর এবং 15 থেকে 20 বছর কৈশোরকাল হিসাবে তিনি ভাগ করেছেন। 13 নম্বর দেখো বয়স্ক শিক্ষায় বয়স্ক কাদের বলা হয়? এই টার্ম বয়স্ক কাদের বলা হয়? যাদের বয়স কত? বয়স্ক শিক্ষায় বয়স্ক কাদের বলা হয়? যাদের বয়স 15 থেকে 35 বছর, 15 থেকে 50 বছর, 15 বছরের উপরে, 15 থেকে 40 বছর। কোনটি? চল্লিশ বছর। কোনটি হবে উত্তর? উত্তর হবে, দেখো উত্তর হবে এ, অর্থাৎ 15 থেকে 35 বছর যাদের বয়স, তাদের বয়স্ক শিক্ষায় বয়স্ক এদেরকে বলা হয়। 14 নম্বর দেখো বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে প্রথম কে উল্লেখ করেছেন? বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে কে প্রথম উল্লেখ করেছেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ জেপি নায়েক। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে প্রথম কে উল্লেখ করেছেন? দেখো উত্তর কি হবে? উত্তর হবে আবুল কালাম আজাদ। তিনি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে উল্লেখ করেছেন। তারপরে দেখো স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিচের কোনটি সবচেয়ে বেশি ঘটে? স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে শিক্ষার্থীদের নিচের কোনটি সবচেয়ে বেশি ঘটে থাকে? সামাজিকীকরণ, বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ, মূল্যবোধ। সবচেয়ে বেশি ঘটে কোনটি? স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ঘটে যেটা, সেটা হচ্ছে সামাজিকীকরণ। বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ, মূল্যবোধ সবই ঘটে, কিন্তু সামাজিকীকরণ বেশি হয়। 16 নম্বর দেখো গার্ডেনারের বহু উপাদানের বুদ্ধিতত্ত্বের বিমুক্তি কোনটিকে সমর্থন করে? মানে গার্ডেনার প্রস্তাবিত যে বহু উপাদান তত্ত্ব মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে সেখানে কোনটিকে সমর্থন করে? বুদ্ধি 8টি সংখ্যার মধ্যে সীমিত নয়। সাধারণত বুদ্ধি 8টি বুদ্ধির মধ্যে সীমিত, মানে সাধারণত বুদ্ধি 8টি বুদ্ধির মধ্যে একটি। 8টি বুদ্ধি হলো প্রাথমিক মানসিক ক্ষমতা, 8টি বুদ্ধির মধ্যে অধিকাংশ হলো প্রতিভা। কোনটি কোনটিকে সমর্থন করে? উত্তর হবে বুদ্ধি 8টি সংখ্যার মধ্যে সীমিত নয়, এটা সমর্থন করে, বাদ বাকিগুলো নয়। যে গার্ডেনার প্রস্তাবিত বহু উপাদান তত্ত্বে যে বুদ্ধি, তিনি 8টি বুদ্ধির কথা বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে 8টি বুদ্ধির মধ্যে সংখ্যা সীমিত নয়। আমাদের ফাউন্ডেশন 3.0 ব্যাচ, যেটা ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে 18 তারিখ থেকে। যারা এখনো পর্যন্ত ডব্লিউবি টেট ছাড়াও অন্য পরীক্ষা যাদের টার্গেট রয়েছে তারা কিন্তু এই ফাউন্ডেশন ব্যাচে তারা তোমরা নিতে পারো, এবং খুবই অধ্যায় ভিত্তিক ক্লাস এবং মক টেস্টের সাহায্যে কিন্তু আমাদের এই ক্লাসটা ব্যাচটা করানো হচ্ছে।
তারপরে দেখো পাঠ্যক্রমের উন্নয়নে প্রভাব বিস্তারকারী শক্তিকে কি বলা হয়? পাঠ্যক্রম উন্নয়নে প্রভাব বিস্তারকারী শক্তিকে কি বলা হবে? পাঠ্যক্রমের ভিত্তি, পাঠ্যক্রমের নকশা, পাঠ্যক্রমের মূল্যায়ন, পাঠ্যক্রমের উপাদান। পাঠ্যক্রমে উন্নয়নে প্রভাব বিস্তারকারী শক্তিকে কি বলা হবে? পাঠ্যক্রমের ভিত্তি, পাঠ্যক্রমের নকশা, পাঠ্যক্রমের মূল্যায়ন, পাঠ্যক্রমের উপাদান, কোনটি বলা হবে বলো? উত্তর করবে সবাই। পাঠ্যক্রমের উন্নয়নে প্রভাব বিস্তারকারী, অর্থাৎ পাঠ্যক্রম ডেভেলপমেন্ট করা হচ্ছে, এর ফলে যে প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলির শক্তিকে কি বলা হয়? বলা হয় যে পাঠ্যক্রমের ভিত্তি বলা হয়, এগুলো পাঠ্যক্রমের বেস বলা হয়, কারণ এর উপরে ভিত্তি করেই কিন্তু পাঠ্যক্রম ডেভেলপমেন্ট করা হয়। শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুপারিশ করা হয়েছে। শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুপারিশ করা হয়েছে কত সালের জাতীয় শিক্ষানীতিতে? শিক্ষার তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে উত্তর হবে দেখো 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে তুলনীয় মানের পরিপ্রেক্ষিতে প্রবেশের সুপারিশ করা হয়েছে। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশ হলো পরিবেশের ফল, বংশগতির ফল, বংশগতি পরিবেশ উভয়ের ফল, উপরে কোনোটি নয়। ব্যক্তির বৃদ্ধি বিকাশ কি ধরনের ফল? উত্তর হবে দেখো বংশগতি ও পরিবেশ উভয়ের ফল হচ্ছে আমাদের বৃদ্ধি ও বিকাশ। বংশগতিও যেমন দরকার, পরিবেশও তেমন দরকার। 20 নম্বর দেখো, সিগমন্ড ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের তত্ত্ব নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সিগমন্ড ফ্রয়েড যে মনোবিদ, তিনি তার তত্ত্বকে কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে তুলেছেন? সিগমন্ড ফ্রয়েডের ব্যক্তিত্বের তত্ত্ব, উত্তর কি হবে? মনোবিশ্লেষণ তত্ত্ব। মনোবিশ্লেষণ তত্ত্বের উপর ভিত্তি করে তিনি গড়ে তুলেছেন, অর্থাৎ তিনি মনকে বিশ্লেষণ করেছিলেন। যা ফ্রয়েডের তত্ত্ব যৌন মানুষ বিকাশ, সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টও বলা হয়। তিনি ব্যক্তির সত্তা সংগঠনকে 3টি সংগঠনের কথা বলেছেন, ঈদ, অহম এবং আদিসত্তা। ঈদ, অহম এবং অধিসত্তা, এবং তিনি প্রাকচেতন, অবচেতন এবং প্রাকচেতন অবচেতনের কথা বলেছিলেন, চেতন স্তরের কথাও তিনি বলেছিলেন। ধীর গতি সম্পন্ন শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত? ধীর গতি সম্পন্ন যারা শিক্ষার্থী রয়েছে তাদের বুদ্ধাঙ্ক কত? দেখো ধীরগতি সম্পন্ন বুদ্ধাঙ্ক যারা রয়েছে তারা 70 থেকে 90-এর মধ্যে শিক্ষার্থীদের সাধারণ বুদ্ধাঙ্ক রয়েছে। মনোযোগের পরিসর অত্যন্ত বেশি কাদের? মনোযোগের পরিসর অত্যন্ত বেশি কাদের? মনোযোগের পরিসর অত্যন্ত বেশি কাদের? মনোযোগের পরিসর অত্যন্ত বেশি হচ্ছে দেখো প্রতিভাবান শিক্ষার্থী যারা, তাদের মনোযোগের পরিসর কিন্তু অত্যন্ত বেশি। 23 নম্বর দেখো, প্রতিভাবান শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত? প্রতিভাবান শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত? প্রতিভাবান শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত? প্রতিভাবান শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক হচ্ছে 130 এর ঊর্ধ্বে। 130 এর ঊর্ধ্বে, অর্থাৎ 130 থেকে তার ঊর্ধ্বে। প্রতিভা সম্পন্ন শিক্ষার্থী যারা, সেই সব শিক্ষার্থী যাদের বোঝায় যাদের বুদ্ধাঙ্ক হচ্ছে 130 বা তার বেশি। প্রতিভাবান শিক্ষার্থীদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে কোনো বিষয়কে, ভাষাগত পরিসর অধিক হয়,
বিমূর্ত বা সাংকেতিক বিষয়কে বোঝার ক্ষেত্রে উচ্চ ক্ষমতা দেখা যায়, স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখা যায়, জটিল কাজ সহজে সম্পাদন করতে পারে, মনোযোগের পরিসর অত্যন্ত বেশি, সময়ের বাধ্যবাধকতাকে পছন্দ করে না, মানসিক কর্মক্ষমতা অনেকটা বেশি। 24 নম্বর দেখো, অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা কি ব্যবহার করে? কম্পিউটার, ব্রেইল, অ্যাবাকাস নাকি মোবাইল, কোনটি ব্যবহার করে? উত্তর হবে অ্যাবাকাস। অ্যাবাকাস ব্যবহার করে অঙ্ক করার সুবিধার জন্য অন্ধরা। 25 নম্বর দেখো, মানসিক স্বাস্থ্যের আলোচ্য বিষয় কোনটি? মানসিক স্বাস্থ্যের আলোচ্য বিষয় অর্থাৎ মেন্টাল হেলথের আলোচ্য বিষয় কোনটি হবে? মানসিক অসুস্থতার প্রতিরোধ করা, মানসিক স্বাস্থ্য সংরক্ষণ, মানসিক অসুস্থতা দূর করা, উপরের সবকটি। উত্তর হবে দেখো, উত্তর হবে উপরের সবকটি সত্য। মানসিক স্বাস্থ্যের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে মানসিক অসুস্থতার প্রতিরোধ করা, মানসিক স্বাস্থ্য সংরক্ষণ করা, মানসিক অসুস্থতা দূর করা মানসিক স্বাস্থ্যের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী সিডিপিতে আলোচনা করব আরো 25খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদেরকে বারবার বলছি যে 2024-এর টেটের জন্য এবং সামনে ডব্লিউবি এসআই যেটা স্কুল ইন্সপেক্টর, সেটা কিন্তু এই সিডিপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হতে চলেছে। তোমরা যারা দেখছো ক্লাসগুলো তারা মনোযোগ সহকারে দেখো। একদিনে কিন্তু এই ধারণা ক্লিয়ার হবে না যে আমরা 24-এর টেটে যে 23-এর টেটে যে সমস্ত প্রশ্ন আমরা সিডিপি থেকে পেয়েছিলাম সেই লেভেলে যেতে গেলে আমাদের বেসিক লেভেল থেকে শুরু করতে হবে। তাই এই জিনিসটা কিন্তু আজকে একদিনে হবে না, ধীরে ধীরে আমরা কিন্তু সেই লক্ষ্যের দিকে এগোচ্ছি। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।